মধ্যবিত্ত পরিবারের মানুষগুলাই নিজের জীবনকে অনেক কাছে থেকে রিয়ালাইজ করতে পারে। বাস্তবতা ফেস করলেই জীবনের আসল মানে খুঁজে পাওয়া যায়। একটা মানুষ কিভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে সেই সময়টা দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। পরিশ্রম না করলে সফলতা আসে না, সেটা যে শ্রেণীর মানুষই হোক না কেন, উচ্চবিত্ত, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন হচ্ছে নাস্তা করতে বসছি। একদম সিম্পল নাস্তা, কোনো কিছুই কিন্তু করিনি। মানে পাউরুটি ছিল, জেলে দেখিয়ে নিব কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। গত 2 দিন কিন্তু অনেক বাসা দেখেছি, তোমরা জানো। অনেক বলতে কয়েকটা বাসা দেখেছি। বেসিক্যালি যেটা হয়ে থাকে, দেখা যায় বাসা পছন্দ হলে ভাড়াটা হাতের নাগালে নেই, আবার যেই ভাড়াটা হাতের নাগাল আছে সেই বাসাটা পছন্দ হচ্ছে না, বা দেখা যায় অনেক উপরে, বা দেখা যায় নিচতলায় বাসা নিব না, মানে সব কিছু মিলে না মন মতো হচ্ছিল না। দেন দেখা যায় রুমগুলো বড় পেলে ডাইনিং স্পেস একদমই নেই, বা ডাইনিংটা বিশাল বড়, বাট একটা ওয়াশরুম, মানে সব কিছু মিলে না একদমই হয় না। তবে ভাড়া বাসা থাকলে কিন্তু সব দিকে সমান কখনোই পাওয়া যায় না, একটা সাইড স্যাক্রিফাইস করতেই হবে। যতদিন না নিজের মাথার উপরে ছাদ ওঠে ততদিন কিন্তু এই সমস্যাগুলো ফেস করেই থাকতে হবে। তবে ভেবেছি এখন আর কোনো বাসাই দেখবো না, মানে হচ্ছে টুলেট থেকে, অনলাইন থেকে যদি কোনো বাসা দেখে পছন্দ হয় বা ভালো লাগে তাহলেই দেখবো। কারণ 2 দিন বাইরে যেয়ে দেখেছি, নর্মালি হচ্ছে বাইরে এত বেশি ধুলাবালু, তারপর বাচ্চাকে নিয়ে বের হওয়া একদমই পসিবল হয় না। কেন যেন একটা টেনশন কাজ করে, আর আমার হাজব্যান্ড তো একদমই বাসা দেখার সময় পায় না। তাই ভেবেছি মানে একটু চুপচাপ থাকি, যেহেতু আমার জানুয়ারি মাস থেকে বাসা লাগবে আর এখনো হাতে অনেকটা সময় রয়েছে। তাই আর বাসা দেখার প্যারা নিচ্ছি না, হুটহাট করে হয়তো বা হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এর মধ্যে পেয়েই যাবো একটা বাসা মনের মতো। হয়তো কিছু সাইড দেখা যায় অপূর্ণতা থেকে যাবে, বাট মোটামুটি থাকতে পারলেই হলো। ব্যাপারটা এখন এরকম হয়ে গিয়েছে, কারণ মিডল ক্লাস মানুষদের কিন্তু শখ থাকলেও সাধ্য থাকে না, সব কিছু মনের মতো করে পাওয়া যায় না। এনিওয়েজ, সকালে নাস্তা করে নিয়েছি, মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছেই তো আমার খাবারের সেলফটা ক্লিন করছি। এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, উনিই করছে। আর হ্যাঁ, তার ভিডিও কিন্তু আমি তার পারমিশন নিয়েই করেছি, তার এটাতে কোনো সমস্যা নাই আমি ভিডিও করলে। আর এখানে কি অবস্থা দেখো, কত কিছু নামিয়ে রেখেছি। আসলে কিছুদিন পর পর যদি একটু গুছগাছ না করি, কেন যেন আমার পেটে ভাত হজম হয় না, একটা ব্যাপার। তবে মানে বেশি ময়লা পড়ার আগে ক্লিন করা ভালো। আর আমার মিসেপটা কিন্তু মোটামুটি ক্লিনই আছে, খুব একটা সময় লাগেনি। এদিকেই তো খাটটাটি একটু গুছাবো, তার আগে তো হচ্ছে একটু মানে ঝাড়মুছ করে নিতে হবে। আর বেডশিটটাও আজকে চেঞ্জ করব। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি আমার কোনো আপু এবং ভাইয়া লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আমি কি টপিক নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি এই টপিক নিয়ে কথা বলার কারণ হচ্ছে, বা এরকম একটা থাম্বনেল দেওয়ার কারণ, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তার আগেই তো আমার খাটটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এই টাইপের ফার্নিচারগুলো কিন্তু প্রতিদিনই ক্লিন করতে হয়, আর না হয় কিন্তু ধুলোবালি পড়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রতিদিনই হালকা পাতলা ঝাড়ু দিয়ে রাখার জন্য। অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়। দেন ফাইনালি তো রুমটা গুছিয়ে নিয়েছি, একটু শান্তি লাগতেছে। পাশের রুমটা কিন্তু আগে গুছিয়ে রেখেছি। বাই দ্য ওয়ে, ওয়ালে দেখো আমার বাবু কত সুন্দর হচ্ছে ক্লে দিয়ে রংধনু বানিয়েছে। আর এটা কিন্তু আমাকে উঠাতে দিচ্ছিল না, কারণ সে নিজে বানিয়েছে, তার জন্য। অনেকটা দিন এই বাসা ছিলাম, মানে কি বলবো, এই বাসার থেকে চলে যাব ভাবতেই কিন্তু খারাপ লাগছে। কিছু করার নেই, ভাড়া বাসা যেহেতু, মায়া পড়ে গেলেও কিন্তু মায়া কাটিয়ে যেতে হবে। ফাইনালি কিন্তু মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না বান্নায় চলে যাচ্ছি। দুপুর টাইম বুঝতে পারছো। আর আজকে হচ্ছে শিং মাছ রান্না করব। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম সব কিছু দিয়ে। তো আমার প্রিয় আপুদের আর না অপেক্ষা করাই আসল কথাটা বলি। আজিমপুরে একটা বাসা দেখেছিলাম, বাসাটা ভীষণ পছন্দ হয়েছে আমার হাজবেন্ড এবং আমার দুজনেরই। আমরা যেমন একটা বাসা চেয়েছিলাম মনে মনে, বিশাল বড় একটা স্পেস হবে, ডাইনিং, 2টা বেডরুম, 2টা ওয়াশরুম, বারান্দা, কিচেন, সব কিছু মিলিয়ে যেমনটা আমরা চেয়েছিলাম আর কি, ঠিক তেমনই একটা বাসা পেয়েছি। তবে পার্থক্যটা হচ্ছে বাসাটা মানে মোজাইক করা, টাইলস করা না, পুরানো। আর আমরা নতুন চেয়েছিলাম, এতটুকু ডিফারেন্ট ছিল। বাট আসল কথা হলো বাসা ভাড়া মানে মোটামুটি কমই বলবো আমি আজিমপুর তুলনায়, কারণ আজিমপুরে কিন্তু বাসা ভাড়া খুবই বেশি। এটা আমরা সবাই জানি। 2 রুমের ফ্ল্যাট কিন্তু 15-16 হাজার টাকার নিচে একদমই নেওয়া যায় না। আর সেখানে ওই বাসাটা আমি স্টিল নাও যে বাসায় আছি তার ডাবল স্পেস হবে, তারপরে ভাড়া মাত্র 20,000। বুঝতে পারছো, মানে খুবই কম আমি বলবো। কারণ যতগুলো বাসা আমি দেখেছি তার মধ্যে কিন্তু সব থেকে ভালো লেগেছে ওই বাসাটা, আর সব থেকে ভাড়ার দিক দিয়েও কম মনে হয়েছে।
নরমালি ওই বাসাটা কখনোই নাকি ফাঁকা হয় না, কেউ যেতে চায় না। সুযোগ সুবিধা অনেক ভালো, গ্যাস থাকে সবসময়, পানির কোনো সমস্যা নেই। বাট যারা চলে যাবে ওরা হচ্ছে কোয়ার্টার পেয়েছে, তার জন্যই কিন্তু বাসাটা ছেড়ে দিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দোতলায় ছিল, সব কিছু মিলে একদম পারফেক্ট ছিল আমাদের জন্য। তবে কারেন্ট বিলটা আলাদা ছিল। আর মানে যেটা বললাম আর কি, যতগুলো বাসা এই পর্যন্ত দেখেছি বা কথা হয়েছে বাড়ির মালিকদের সঙ্গে, সব থেকে কম প্রাইস ওটাই মনে হয়েছে স্পেসের কারণে। কারণ ওটা যে বিশাল স্পেস, তার তুলনায় ভাড়াটা ভীষণ কম ছিল, বাট আমাদের জন্য বেশি। তার কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত মানুষ। একটা জিনিস মানে অ্যানালাইজ করলাম আমি, যে আমি যদি 20,000 টাকা দিয়ে বাসা ভাড়া নেই, তাহলে সেটার সঙ্গে কারেন্ট বিল আছে, তারপরে ওয়াইফাই বিল আছে, ময়লার বিল আছে। মানে আমি যেহেতু সিলিন্ডার আছে, সিলিন্ডার যেহেতু ওই বাসায় লাগবে না, সেটা না হয় বাদ দিলাম, কারণ আমার এসি চলে। অন্যান্য খরচ মিলে সব কিছু মিলে কিন্তু আরও দেখা যায় এক্সট্রা 4-5 হাজার টাকা চলে আসবে। তো আমার প্রায় 24-25 হাজার টাকা কিন্তু মাস গেলে গুনতে হবে। এই ভেবে কিন্তু বাসাটা নেওয়া হয়নি যে মাস গেলে এতগুলো টাকা দিয়ে আসলে সেভিং তো থাকবেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় কিন্তু মানুষের সুযোগ সুবিধাও একরকম থাকে না। দেখা যায় কি মানে মাস শেষে একটা টানাপোড়েনের মধ্যে চলতে হবে। আর 25,000 টাকা আমাদের মতো মিডল ক্লাস মানুষের জন্য অনেক কিছু আমি বলবো, তার জন্য কিন্তু বেসিক্যালি বাসাটা নিয়েই। তবে আমার হাজব্যান্ড কিন্তু অ্যাডভান্স করতেও গিয়েছিল। তো যাই হোক, আমার একটু টেনশন ছিল টাকার বিষয়টা নিয়ে। তবে হ্যাঁ, যেটা বললাম বাসার তুলনায় কিন্তু ভাড়াটা কম ছিল। বাট মনে হচ্ছে বাসাটা আমাদের লাকি নেই, কারণ আমি এই ভাড়াটা নিয়ে একটু মন করছিলাম। তবে বাসাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই তো বেবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। যাওয়ার আগে একটু মানে ফুটেজ নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে কি বলবো, যেহেতু বাসা চেঞ্জ করব, সব কিছু মিলিয়ে একটু প্রেশানি। একটা দাওয়াত আছে, গ্রামে যেতে হবে, সব কিছু মিলিয়ে একটু দৌড়ের মধ্যে আছি। আমাদের আজিমপুরেই শেখ সাহেব বাজারে আরও একটা বাসা দেখেছিলাম, ওই বাসাটা ভীষণ পছন্দ হয়েছিল। একদম পুরো পিঙ্কি পিঙ্কি টাইপের একটা বাসা, মানে একদম হালকা পিঙ্ক কালার বাসাটা, টাইলসগুলো পিঙ্ক কালার, মানে একদম ম্যাচিং করে করে। আমি জানি না বাড়িওয়ালারা নিজেরা থাকার জন্য করেছে কিনা, বাট এই বাসাটা আমাদের লাগে ছিল না। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই শুনলাম যে 5 মিনিট আগেই কেউ বুকিং করে নিয়েছে, মানে অ্যাডভান্স করে গিয়েছে। 5 মিনিটের জন্য কিন্তু বাসাটা হাতছাড়া হয়ে গিয়েছিল, কারণ ওই বাসাটাও কিন্তু মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই ছিল, নেওয়া যেহেতু খুবই ভালো পজিশনে ছিল। তো এনিওয়ে, যেটা কপালে নেই সেটা বাদ দেই। কেল্লার মোড়ে আসছিলাম, আর আসার পরে মেয়ে মানুষ তো বুঝতেই পারছো, কুকারাইজ জিনিস দেখলে কিন্তু না দেখলে মানে ভালোই লাগে না। তাই টুকটুক করে ঢুকে পড়লাম একটা দোকানে, দেখছিলাম কোনটা প্রাইস কেমন, কোনটা নেওয়া যায়, এগুলো অরিজিনাল কিনা। অ্যাকচুয়ালি আমার কেন যেন এগুলো কিয়ামের প্রোডাক্ট অরিজিনাল মনে হচ্ছিল না, একটু অন্যরকম লাগছিল। কারণ আমি যেহেতু কিয়ামের প্রোডাক্টস ইউজ করি, আমি জানি ওদের কোয়ালিটি সম্পর্কে। যদিও এটা লেখা ছিল কিয়ামের, আর হচ্ছে ঢাকনার উপরেও লেখা ছিল অরিজিনাল জার্মানি যেটা। তো তারপরেও কেন যেন আমার একটু অন্যরকম লাগছিল, মানে হাতে নেওয়ার পরেও কেন যেন অরিজিনাল একটা ফিল পাচ্ছিলাম না। একটু কনফিউশনে ছিলাম, তাই বারবার একটু দেখছিলাম সবগুলো নেড়ে চেড়ে। তবে প্রাইস কিন্তু তার থেকে কম না কোনো অংশে, তাই আর নেওয়া হয়নি। তো এই তো মাসে গেলে কিন্তু আমাদের 25,000 টাকা খরচ হতো। সেখানে আমার আমার হাজব্যান্ডকে আমি বললাম যে বাদ দাও, দরকার নেই, আমরা মিডল ক্লাস মানুষ, এখনও এত সুন্দর বাসা থাকার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাদের দেয়নি। যে আরেকটু বড় হই, মানে আরেকটু আল্লাহ হচ্ছে কিছু করতে দেখ, তখন নিজেদেরই বাড়ি হবে ইনশাল্লাহ। জায়গা যেহেতু আছে, বাড়ি একদিন করতেই পারবো। তবে এই যে 24-25 হাজার টাকা খরচ না করে যদি সেখানে আমরা 12-13 হাজার টাকার মধ্যে থাকতে পারি, একটু কষ্ট হবে হয়তো বা, বাট মানিয়ে নিতে পারবো, কোনো ব্যাপার না। কিন্তু অর্ধেকটা টাকা তো সেভ হবে। তো আমার কথার কারণে কিন্তু আমার হাজব্যান্ড অ্যাডভান্স করতে চেয়েও করেনি। ওরও কিন্তু বাসাটা দেখে এত পছন্দ হয়েছে, কারণ যেটা বললাম যে এই কয়েকদিন আমরা যতটুকু বাসা দেখেছি তার মধ্যে সব থেকে মানে বেস্ট লেগেছে ওই বাসাটা। আর আমরা যেমনটা চেয়েছিলাম, এত বড় বড় স্পেশালা বাসা বর্তমানে আসলে পাওয়া যায় না। তো যাই হোক, এই জন্যই কিন্তু আমি হচ্ছে বললাম যে আমার হাজব্যান্ডের 25,000 টাকা থেকে আমি 12,000 সেভ করে দিলাম। কারণ আমি একদম ফিক্সড করে নিয়েছি, আমি হচ্ছে এর মধ্যে এর উপরে আর কি যাব না। কারণ এরপরেও কিন্তু 12-13 হাজার টাকাতে বাসা নিলেও কিন্তু এক্সট্রা অনেক খরচ থাকে, তারপরেও কিন্তু অনেকটা টাকা চলে আসে। তো দেখা যায় সেখানে আসলে কি বলবো, যাই হোক, না বলি আর কিছু। রাতের বেলায় তো খিচুড়ি রান্না করছিলাম, আর বাসায় তো চলে এসেছি, অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিয়েছি। দেখেছো তোমরা, চিতই পিঠা নিয়ে আসছিলাম, চিতই পিঠা খেয়েছি, চা বানিয়েও খেয়ে নিয়েছিলাম মাঝখানে। ঢাকায় কিন্তু তেমন একটা শীত পড়েনি, তবে হ্যাঁ, ওয়েদারটা দেখলে একটু শীত শীত কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, কারণ শরীরটা অনেক বেশি টান ধরে। দিনটাও ছোট হয়ে গিয়েছে, মনে হয় শীতকাল শীতকাল, বাট এখনও কিন্তু ঢাকায় ওই রকম শীত পড়েনি, শুরু হয়নি। তবে হ্যাঁ, গ্রামে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে।
বাইরে থাকার কারণে কিন্তু আজকে দুপুরে যে খাবার রান্না করেছিলাম সবই রয়েছে, ভাতও রয়েছে। তারপরেও কেন যেন মনে হলো একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই আর কি করা। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি আমার কোনো আপু এবং ভাইয়া থেকে থাকো, প্লিজ একটা লাইক করে দিও যদি ভুলে যাও। আর যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমারও কিন্তু সর্দি লেগে গিয়েছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে এটার জন্যই হয়তো বা। আর এদিকে দেখো, একটু রুমে গিয়েছিলাম, ফোনটা হাতে নিয়েছিলাম, ব্যাস এসে দেখি সব কিছু পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই কাজগুলো না মাঝে মধ্যে আমার সঙ্গে হয়ে থাকে, তোমাদের কারোর সঙ্গে হয় কি না জানিও কমেন্ট করে। স্টিল নাও আমি যে ভয়েস দিচ্ছি, আমার গলাটা প্রচণ্ড ব্যথা, আমি থেকে গিলতে পারছি না, মানে এইরকম একটা অবস্থা। জানি না তোমরা বুঝতে পারছো কি না আমার ভয়েস শুনে। এমনি সর্দি লেগেছে, তার উপরে কাছে বেড়ে গেল। যাই হোক, এখন তো এগুলোকে ক্লিন করতে হবে, না হয় শুকিয়ে লেগে যাবে, সেই আমাকেই কষ্ট করে ক্লিন করতে হবে। তার থেকে এখনই করে নেই। আর কেন যেন আজকে শরীরটাও ভালো লাগছে না, হয়তো বা সর্দি লেগেছে এটার জন্যই হবে। তো আজকে খিচুড়ির সাথে কিন্তু তেমন কিছুই করা হবে না, একটু পাতলা টাইপের খিচুড়ি রান্না করব। আর আমার বাচ্চা কিন্তু এই টাইপের খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে। আমি কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখন পর্যন্ত আল্লাহ ওই সামর্থ্যটা আমাদের দেয়নি যে যখন যেটা ইচ্ছা সেটা করতে পারবো, বা দেখা যায় নিজের পছন্দ মতো করে একটা বাসায় থাকতে পারবো, মাস গেলে অনেক টাকা গুনতে পারবো। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটা দিয়েছে তার মধ্যেই হ্যাপি আছি আমি। অ্যাকচুয়ালি মিডল ক্লাস মানুষদের না, অল্প ইনকামে বলো অল্প আয়ে বলো না কেন, তার মধ্যে কিন্তু তাদের সবটুকু সুখ বলো, সবটুকু আশা বলো, সেটাই পূরণ করতে হয়। তবে আমার কিন্তু কোনো আফসোস নেই, এটাতেই আমি ভীষণ হ্যাপি আছি। কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয়, তেমনই আমাদের জীবনে যা ঘটে যায়, আমরা যেরকম লাইভ লিড করি সেগুলো যে পারফেক্টলি হবে, আমাদের মন মতো হবে তাও কিন্তু নয়। কারণ আল্লাহ যে কপালে লিখে রেখেছেন, ভাগ্যে লিখেছেন, তার বাইরে কিন্তু কখনোই কিছু হবে না, শুধু আমরা চেষ্টা করে যেতে পারি। বাকিটা কিন্তু আল্লাহর হাতেই আছে। তো মোটামুটি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, যেমনটা চেয়েছিলাম, যে একটু মানে যাতে গলে যাবে ওইভাবেই রান্না করব। আর এই টাইপের খিচুড়িটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন জাস্ট ডিম ভাজি করব। আর আজকে কিন্তু খিচুড়ির সঙ্গে শুধু ডিম ভাজি, 2টা ডিম একসঙ্গে ভাজি করে নিচ্ছি, যেটা বললাম যে একদম ইচ্ছা করছে না কাজ করতে। আমার না মাঝে মাঝে এরকম মানে হয়, কাজ করতে মন চায় না, ভিডিও করতে মন চায় না, মানে সব কিছু মিলে কেন যেন এত বেশি অলস লাগে। তবে আমার মনে হয় এরকম অনেকেরই হয়ে থাকে, শুধু আমার একার না। মাঝে মধ্যে আসলে শরীরও কিন্তু সায় দেয় না যে তুমি একটু কাজ করো, তুমি এটা করো সেটা করো, মাঝে মধ্যে শরীরও চায় যে আমাকে রেস্ট দাও। তবে আমরা যারা গৃহিণী আছি, চাইলে কিন্তু আমরা রেস্ট নিতে পারি না, আর রেস্ট আসেও না। তো এখন মোটামুটি হচ্ছে রাতে খাবার খাবো, তারপরে তো আর কোনো তেমন কাজ নেই। তো মাঝে মধ্যে আমার যেমনটা হয় যে ভালো না লাগলে কিন্তু রাতের কাজগুলোও রেখে দেই, থালাবাটিগুলো রেখে দেই। তবে ম্যাক্সিমাম সময় আমি ক্লিন করে রাখি, কারণ আমার কাছে মনে হয় রান্নাঘর আর ওয়াশরুম ক্লিন থাকলে বাসাটাই মানে অন্যরকম ক্লিন লাগে। আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, আমি চাইলে সবসময় গুছিয়ে রাখতে পারি না ঘর, বিশেষ করে হচ্ছে বেডরুম বলো, আমার পাশের রুম বলো। তবে হ্যাঁ, আমি রান্নাঘর ওয়াশরুম সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আর এই 2টা জায়গা ক্লিন না থাকলে আমার কেন যেন একদমই ভালো লাগে না। আর আমার ছোট্ট প্রিন্সেসের কিন্তু দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, এখন তো আমরা খেতে বসেছি, আর বেডের মধ্যে কিন্তু আজকে বসে পড়েছি। তো দেখা যায় টিভি দেখতে, গল্প করে খেতে খেতে ভালোই লাগে। আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করব। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।